আজকের ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় চ্যাপ্টার, যেটা চতুর্থ সেমিস্টারে রয়েছে, সেই অধ্যায় নিয়ে অর্থাৎ সরকারি বাজেট নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা আলোচনা করব সেই টপিকগুলো হলো: এক, বাজেট বলতে আমরা কি বুঝি তার ধারণা আমরা জানব। দুই, সরকারি বাজেটের জন্য যে অর্থ আসে সেই অর্থ কিভাবে আসে বা কোথা থেকে আসে সেটা নিয়ে আলোচনা করব। আর 3 নম্বর টপিক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিগত বাজেট এবং সরকারি বাজেটের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানাই, আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের হোয়াটসঅ্যাপে যে চ্যানেল রয়েছে সেখানে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। অনেকে সেখানে প্রশ্ন, পিডিএফ ইত্যাদি নোটস সেখান থেকে তোমরা পেতে পারো। তো আজকের ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে বাজেট কি। ঠিক আছে, ফার্স্ট আমরা জানব যে বাজেট বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, যে সাধারণ অর্থে আমরা যদি বলি আয় এবং ব্যয়, এই আয় এবং ব্যয়ের হিসাবকেই আমরা বলি বাজেট। তাহলে বাজেট বলতে সাধারণ অর্থে আমরা কি বুঝছি? আয় এবং ব্যয় এর যে হিসাব, এই হিসাবকেই আমরা বাজেট বলছি। যেমন ধরো আমরা বাজেট কথাটা কোথায় জেনেছি? যেমন ধরো আমরা ভাবি যে দুর্গা পুজোর জন্য আমাদের এই বাজেট রয়েছে বা সরস্বতী পুজোর জন্য আমাদের এই বাজেট রয়েছে, আগামী দিনের জন্য, আগামী বছরের জন্য আমাদের বাজেট এতটাই। ঠিক আছে, অর্থাৎ আমরা আগামী দিনের জন্য বা ওই সময়ের জন্য কতটা অর্থ আমাদের আসতে পারে এবং কতটা অর্থ আমাদের কাছ থেকে খরচ হতে পারে তাকেই আমরা বলি বাজেট। তাহলে বাজেটকে যদি আমরা আরও একটু ভালোভাবে সংজ্ঞায়িত করি তাহলে আমরা কি বলতে পারবো? যে ভবিষ্যতের জন্য প্রত্যাশিত যে আয় এবং ব্যয় তার হিসাবকেই আমরা বলি বাজেট। অর্থাৎ বাজেট করা হয় ভবিষ্যতের জন্য। ঠিক আছে, যে আজকে আমরা বাজেট তৈরি করছি, এটা কিসের জন্য তৈরি করছি? ভবিষ্যতের জন্য তৈরি করছি, যে ভবিষ্যতের প্রত্যাশিত আয় এবং প্রত্যাশিত ব্যয়ের হিসাবকেই আমরা বলতে পারি বাজেট। এখন এই বাজেটের মধ্যেই আমরা যেটা চলে আসব, যেটা আমাদের পড়া, সেটা হচ্ছে সরকারি বাজেট। ঠিক আছে, যে আমাদের চ্যাপ্টার সঙ্গেই একেবারে কি বলবো জড়িত যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকারি বাজেট, এবং এই সরকারি বাজেট নিয়েই পুরো পড়া। ঠিক আছে, যে সরকারেরও তেমনই কি হয়, আয় ব্যয়ের হিসাব থাকে বা একটা প্রত্যাশিত আয় ব্যয়ের লক্ষ্য থাকে, সেটাকে বলা হয় সরকারি বাজেট। যেমন আমাদেরও কিছু বাজেট থাকে, তেমনই সরকার ভাবে যে আগামী 5 বছরে আমরা কি করব, বা আগামী 5 বছরে আমরা শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে অর্থ খরচ করব বা কোথা থেকে অর্থ সংগ্রহ করব ইত্যাদি আয় ব্যয়ের হিসাব থাকে। এগুলোকে আমরা বলতে পারি সরকারি বাজেট। এখন সরকারি বাজেটের আমরা প্রথমেই বলি দুটো অংশ। ঠিক আছে, একটা হচ্ছে আয়, সরকারি আয়, আর একটা হচ্ছে সরকারি ব্যয়। ঠিক আছে, এখন আমাদের যেটা জানতে হবে, মানে এই চ্যাপ্টারটায় পড়া যেটা, সেটা হচ্ছে সরকারি আয় নিয়ে, যে সরকারি বাজেটের জন্য যে অর্থ দরকার সেই অর্থ কোথা থেকে আসে, অর্থাৎ সেই অর্থের উৎসগুলো কোথা থেকে আসে। ঠিক আছে, এই ব্যয়টা নিয়ে কিন্তু এই অধ্যায় কিন্তু নেই যে সরকারের ব্যয় কোথায় কোথায় হতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে যতটা না পড়া রয়েছে, যে এখানে চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে দিয়েছে যে সরকারি বাজেটের যে জন্য যে দরকার টাকার, সেই টাকাটা কোথা থেকে আসে, ঠিক আছে, তার উৎসগুলো কি। তাহলে এখন আমরা কি পড়ব? সরকারি বাজেটের আয়ের উৎসগুলো নিয়ে পড়ব। ঠিক আছে, আর এই চ্যাপ্টার থেকে তোমাদের বলে দিই, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের টোটাল 10 নাম্বার থাকছে। ঠিক আছে, আশা করি 4-5টা ক্লাসের মধ্যে এই অধ্যায়টা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে 2 নাম্বারের তোমার হচ্ছে 3টে প্রশ্ন পড়বে, আর হচ্ছে 4 নাম্বারের একটা প্রশ্ন পড়বে, টোটাল হচ্ছে 10 নাম্বার। তবে অল্টারনেটিভ থাকবে, সেখান থেকে তোমাকে যে কোনো একটা কিন্তু করতে হবে পরীক্ষায়। তো এখানে আমরা ছোট প্রশ্ন যেমন গুরুত্ব দিয়ে পড়বো, তেমন বড় প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বো। তাহলে এখান থেকে তুমি 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছ। 1, বাজেট কাকে বলে, আর 2, সরকারি বাজেট বলতে কি বোঝো। ঠিক আছে, এটা তোমরা 2 নম্বরের পেয়ে যাচ্ছ। তো এখন যেটা পড়াবো, যে সরকারি আয়ের উৎসগুলো, এটা কিন্তু তোমার কাছে 4 নম্বরের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা ভেবে রাখো। তাহলে যেটা এখন পড়াতে চলেছি সেটা হচ্ছে সরকারি আয়ের যে উৎস, সেই উৎসগুলো সম্পর্কে আলোচনা করো। তাহলে প্রশ্নটা লিখে নিচ্ছি, সরকারি আয়ের উৎসগুলি আলোচনা করো। সরকারি আয়ের উৎসগুলি আলোচনা করো, এটা কিন্তু তোমার
4 নম্বরের পরীক্ষায় আসবে। দেখো সরকারি আয় বলতে আমরা কি বুঝি, যে সমস্ত উৎস থেকে সরকারের অর্থ আসে সেইগুলোকে আয়ের উৎস বলা হয়। তাহলে যে সমস্ত উৎস থেকে কি হয়, সরকারের অর্থ আসে সরকারের কাছে, তাকে আমরা বলি আয়ের উৎস। এই আয়ের উৎসকে আমরা প্রথমেই দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে কর রাজস্ব আর দুই হচ্ছে অকর রাজস্ব। তাহলে সরকারের যেখান থেকে অর্থ আসে সেইগুলোকে আমরা প্রথমে দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিলাম, একটা হচ্ছে কর রাজস্ব আর একটা হচ্ছে অকর রাজস্ব। বলছে কর কি, যে সরকারের কাছ থেকে প্রত্যক্ষভাবে আমরা কিছু পাবো না, এই আশা রেখে সরকারকে বাধ্যতামূলক যে অর্থ আমাদেরকে প্রদান করতে হয় তাকে বলা হয় কর, আর ইংরেজিতে বলা হয় ট্যাক্স। তাহলে এইগুলো হচ্ছে ট্যাক্সেবল ইনকাম আর এইগুলো হচ্ছে নন ট্যাক্সেবল ইনকাম। যে সরকারের এই ট্যাক্সের মাধ্যমে অনেক টাকা আয় হয়, ঠিক আছে, কিসের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে। আবার বলে দিচ্ছি ট্যাক্স বা কর কি, যে সরকারের কাছ থেকে কিছু পাবো না, প্রত্যক্ষভাবে কিছু পাবো না, এই আশা রেখে সরকারকে বাধ্যতামূলক আমাদেরকে যে টাকা দিতে হয় তাকে বলা হয় কর বা ট্যাক্স। আর এই করের মাধ্যমে সরকারের একটা বড় অংশ আয় সৃষ্টি হয়। এখন এই করকে আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে এর আমরা দুটো ক্যাটাগরি রাখতে পারি, এ এবং বি। একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে অপ্রত্যক্ষ কর বা পরোক্ষ কর, ঠিক আছে, অপ্রত্যক্ষ কর বা কি লিখতে পারি, পরোক্ষ কর, মানে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে এই দুটো যদি আমরা আলোচনা করি তাহলে কর রাজস্বটা আলোচনা করা হয়ে যাবে। তো প্রথমে যেটা বলি প্রত্যক্ষ কর কি বা ডাইরেক্ট ট্যাক্স কি, যে কর কোনো ব্যক্তি আয়ের ওপর, কোনো ব্যক্তির সম্পদের ওপর, কোনো কোম্পানির মুনাফার ওপর ধার্য করা হয়, যে করের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া যায় না। অর্থাৎ আমার ওপর সরকার যদি ট্যাক্সের দায় চাপায় তাহলে আমাকেই সেই ট্যাক্সটা দিতে হবে সরকারকে, আমি অন্যের ওপর সেই দায়টা চাপিয়ে দিতে পারি না। এই ধরনের করকে বলা হয় প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স। তাহলে যে কর কোনো ব্যক্তির আয় বা সম্পদের ওপর ধার্য করা হয়, যে করের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া যায় না, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স। এখন এই ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কি, যেমন তোমার হচ্ছে ইনকাম ট্যাক্স। যে ইনকাম ট্যাক্স হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং সবথেকে প্রচলিত বা জনপ্রিয় একটা হচ্ছে প্রত্যক্ষ করের উদাহরণ। এর মাধ্যমে সরকারের প্রচুর টাকা আয় হতে পারে বা হয়, ঠিক আছে। এবার 2 নম্বর কি বললাম, অপ্রত্যক্ষ কর বা পরোক্ষ কর। তাহলে পরোক্ষ কর কি বা ইনডাইরেক্ট ট্যাক্স কি, যে পরোক্ষ কর হচ্ছে যে কর দ্রব্য বা সেবার ওপর ধার্য করা হয়, যে করের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া যায়, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে জিএসটি। যে জিএসটি আমরা যেমন কি দেখি, কোনো দ্রব্যের ওপর যেমন বই, খাতা, পেন ইত্যাদির ওপর ধার্য করা হয়, আমরা যে শেষ পর্যন্ত দ্রব্যটা ভোগ করে সেই কিন্তু ট্যাক্স প্রদান করে। অর্থাৎ প্রথমে বিক্রেতা যদি উৎপাদকের কাছ থেকে কেনে, বিক্রেতা ট্যাক্স দেয়, আবার বিক্রেতা যদি মানুষকে বিক্রি করে অর্থাৎ আমাকে তোমাকে বিক্রি করে, সেই ট্যাক্সটা আমরা দিচ্ছি। অর্থাৎ ট্যাক্স একের ওপর চাপানো যায়, একে বলা হয় পরোক্ষ কর। উদাহরণ কি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি হচ্ছে একটা পরোক্ষ কর, আর এই পরোক্ষ কর থেকেও সরকারের প্রচুর পরিমাণ টাকা ইনকাম হয়। তাহলে সরকারের যে টাকা ইনকাম হচ্ছে বা সরকারের যে টাকা আসছে তার 1 নম্বর উৎস কি, কর রাজস্ব। আর কর রাজস্বের দুটো ভাগ, প্রত্যক্ষ কর আর অপ্রত্যক্ষ কর, ঠিক আছে। এবার যদি তোমাকে আলাদা করে পরীক্ষায় বলে যে শুধুমাত্র কর রাজস্বগুলো আলোচনা করো, তখন তুমি এই প্রত্যক্ষ আর পরোক্ষ করটাই লিখবে, এগুলো আলোচনা করার দরকার নেই। তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অকর রাজস্ব। যে সরকার কর বাদেও এমন কিছু জায়গা রয়েছে বা এমন কিছু উৎস রয়েছে যেখান থেকেও প্রচুর টাকা ইনকাম করে, সেইগুলো হচ্ছে অকর রাজস্ব, ঠিক আছে। এখন এই অকর রাজস্বগুলো কি কি, এই অকর রাজস্বগুলো হচ্ছে 1 নম্বর রাষ্ট্রীয় খাত বা রাষ্ট্রীয় কারবার। যে সরকারের নিজস্ব কিছু কারবার আছে, যেমন কোনো ব্যক্তির থাকে, কারো ধরো মুদিখানা দোকান আছে সেখান থেকে ইনকাম হচ্ছে, তেমন সরকারের নিজস্ব কিছু কারবার আছে, সেখান থেকে সরকারের আয় হয়, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় রাষ্ট্রীয় কারবার। যেমন একটা উদাহরণ যদি বলি, বিভিন্ন সরকারি কোম্পানি, যেমন ধরো ভারতীয় রেল, এছাড়া ধরো তোমার WBSEDCL যেটা আমাদের বিদ্যুৎ দেয়, তেমনই সরকারের বেশ কিছু নিজস্ব কারবার রয়েছে।
সেখান থেকে সরকারের একটা ভালো রকম টাকা আয় হয়, ঠিক আছে, যেগুলোকে আমরা রাষ্ট্রীয় কারবার বলে থাকি। আচ্ছা, এছাড়া কি ফি। এখন ফি মানে কি? ফি হচ্ছে সরকারের বেশ কিছু কাজের জন্য আমরা সরকারের কাছ থেকে পারমিশন নিই, যেমন দেখো বা কিছু কিছু সময় লাইসেন্স নিই, ঠিক আছে। এখন কিছু কিছু জায়গায় আমাদের আবার জরিমানাও কাটা হয়, তাহলে ফি এর সাথে আমরা লিখতে পারি বা জরিমানা, এর মাধ্যমেও সরকারের ইনকাম হয়। তাহলে ফিটা প্রথমে বলি। দেখা গেল আমি ড্রাইভিং লাইসেন্স করতে চলেছি, তার জন্য সরকারকে কি করতে হবে? একটা টাকা দিতে হবে, ঠিক আছে। আমি দেখা গেল স্কুলে রেজিস্ট্রেশন করছি, ঠিক আছে, কোনো জায়গায় কোনো পরীক্ষার রেজিস্ট্রেশন করছি, তার জন্য একটা ফি দিতে হয়, তাহলে সেখান থেকেও সরকারের একটা ইনকাম হয়। আচ্ছা, জরিমানা কি? কোনো আইন ভঙ্গ করলে সরকারকে যে পরিমাণ টাকা বাধ্যতামূলক দিতে হয় তাকে আমরা বলি জরিমানা। যেমন কেউ হয়তো গাড়ি স্পিডে চালাচ্ছে, তার কাছ থেকে কি করা হচ্ছে? জরিমানা কাটা হচ্ছে। তো বেশ কিছু কাজের জন্য জরিমানা নেওয়া হয়, তো এইভাবেও সরকারের একটা ভালো রকম টাকা ইনকাম হয়। আচ্ছা, এরপর কিভাবে ইনকাম হয়? যেমন আমরা পর্যটন কেন্দ্র থেকে, এখন পর্যটন কেন্দ্র থেকে সরকারের কিভাবে ইনকাম হয়? যে পর্যটন কেন্দ্রে অনেক জায়গায় এন্ট্রির জন্য সরকার কি করে? একটা টাকা নেয়। যেমন তোমরা যদি বিষ্ণুপুর ঘুরতে যাও, সেখানে দেখবে তোমরা তিনটে গুরুত্বপূর্ণ মন্দির ঘোরার জন্য, যেটা পঞ্চরত্ন মন্দির বা রাসমঞ্চ মন্দির, জোড়বাংলা মন্দির, এটা ঘোরার জন্য তোমার 30 টাকা কাটবে। আবার তুমি যখন তাজমহল ঘুরতে যাবে বা আগ্রা ফোর্ট ঘুরতে যাবে, তখন দেখবে সেখানেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকার কিন্তু নেবে। তাহলে যে কোনো পর্যটন কেন্দ্রে এন্ট্রি ফি বাবদ সরকার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেয়। এই টাকা থেকে সরকারের একটা ইনকাম হতে পারে। আচ্ছা, আর কি উদাহরণ আছে? অনুদান। এখন অনুদান মানে কি? অনুদান মানে কারো কাছ থেকে ফ্রিতে কিছু পাওয়া। এখন দেখা যায় বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন দেশের কাছ থেকে বিভিন্ন সময় এরকম ফ্রিতে কিছু পাওয়া যায়। কখনো দেখা গেল যে আমাদের দেশে বন্যা হচ্ছে, কখনো দেখা গেল কোনো দেশে যুদ্ধ পরিস্থিতি হয়েছে, তখন কি হয়? বিভিন্ন দেশ বিভিন্নভাবে সাহায্য করে, ডোনেশনের মাধ্যমে, অনুদান বা দানের মাধ্যমে সাহায্য করে, এবং এইভাবেও সরকারের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আয় হয়, ঠিক আছে। আর আমরা এটা রাখতে পারি, যেমন নোট ছাপানো, যে নোট ছাপানোর ক্ষমতা কিন্তু সরকারের হাতেই রয়েছে। তাই সরকার যদি চায় নোট ছাপিয়ে, ঠিক আছে, তার ব্যয়গুলো মেটাতে পারে, অর্থাৎ সরকার নোট ছাপিয়ে কিছু টাকা নিজের পকেটে নিতে পারে এবং সেখান থেকে কি করতে পারে? সরকার তার ব্যয়গুলো মেটাতে পারে। আসলে এই জিনিসটা করা হয় সাধারণত ঘাটতি বাজেট যখন দেখা যায়। যে ঘাটতি বাজেট কি? যে বাজেটে যখন দেখা যায় যে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, তখন তাকে ঘাটতি বাজেট বলে। যখন আমরা বাজেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, সেগুলো নিয়ে আরও ধীরে ধীরে আমরা আলোচনা করতে পারবো। তো মোটামুটি তোমরা ধরে রাখো যে এইগুলো থেকে সরকারের কি হয়? সরকারের হচ্ছে ইনকাম হয় বা আয় আসে। তো এইটা তোমার টোটাল 4 নম্বরের কিন্তু প্রশ্নের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর যেটা আলোচনা করব, লাস্ট প্রশ্ন তোমাদেরকে বললাম যে আমরা ব্যক্তিগত বাজেট এবং সরকারি বাজেটের মধ্যে একটা পার্থক্য করব, ঠিক আছে, যেটাও কিন্তু আমাদের 4 নাম্বার পড়বে। কিসের মধ্যে পার্থক্য? একটা হচ্ছে ব্যক্তিগত বাজেট বনাম সরকারি বাজেট। যে এটার মধ্যেও তোমাদের কিন্তু যদি 4 নাম্বারের পড়ে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় মোটামুটি 4টে পার্থক্য লিখতে হবে। এর থেকে বেশি যদি লিখতে পারো ভালো, মোটামুটি 4টে পার্থক্য তোমাদেরকে লিখতে হবে। তো 1 নম্বর যেটা আমি বলছি, যে ব্যক্তিগত বাজেট বলতে কি বোঝায়? যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের আমরা আয় ব্যয়ের হিসাবকে বলি ব্যক্তিগত বাজেট। অপরদিকে সরকারি বাজেট বলতে কি বোঝায়? যে কোনো সরকারের যখন আমরা কোনো আয় ব্যয়ের হিসাব করি, তখন তাকে আমরা বলি সরকারের বাজেট। এখন 2 নম্বর, ব্যক্তিগত বাজেটে কি হয়? কোনো ব্যক্তি নোট ছাপিয়ে তার ঘাটতি ব্যয় মেটাতে পারে না। কিন্তু সরকারি বাজেটে দেখা যায়, সরকারের যদি ঘাটতি ব্যয় দেখা যায়, অর্থাৎ ব্যয় বেশি হয়ে যায় আয়ের থেকে, তাহলে সরকার নোট ছাপিয়ে কি করতে পারে? সেই ব্যয় মেটাতে পারে। 2টো পার্থক্য। 3 নম্বর, কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহণ করে এবং সেই ঋণ যদি মেটাতে না পারে, তাহলে ব্যক্তি দেউলিয়া হতে পারে। অর্থাৎ ব্যক্তিগত বাজেটে কোনো ব্যক্তি দেউলিয়া হতে পারে, কিন্তু সরকারি বাজেটে সরকার কোনোদিন দেউলিয়া হতে পারে না। কেন? সরকার বলতে কি বুঝি? আমাদের টোটাল যত ব্যক্তি রয়েছে বা কোনো দেশে যত মানুষ রয়েছে, সকলে কিন্তু একসাথে দেউলিয়া হতে পারে না।
তাই সরকারি ব্যয় মেটানোর জন্য আমরা নিজেরা কিন্তু দায়বদ্ধ থাকবো। অর্থাৎ কোনো দেশের প্রতিটা ব্যক্তি কি করে, সরকারের ব্যয় মেটানোর জন্য দায়বদ্ধ থাকে। সেই কারণে হচ্ছে সরকার কখনো দেউলিয়া হতে পারে না, কারণ এত ব্যক্তি একসাথে দেউলিয়া হয় না, সেই কারণে সরকারে কখনো দেউলিয়া হয় না। কিন্তু ব্যক্তিগত বাজেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে ব্যক্তিগত বাজেটের মধ্যে আমরা দেখতে পাই যে দেউলিয়া হতে পারে। তাহলে এখানে আমরা কি বললাম, তিনটে বললাম। কি কি? একটা দিলাম সংজ্ঞা, 2 নম্বর দিলাম নোট ছাপানো, আর 3 নম্বর দিলাম দেউলিয়া। আচ্ছা, 4 নম্বর কি হয়, যে ব্যক্তিগত বাজেটে আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তি তার আয় বুঝে ব্যয় করে। ঠিক আছে, যে আমার এত টাকা আয়, 10,000 20,000 মাসে আয়, সেটা অনুযায়ী আমি ব্যয় করব। কিন্তু সরকারি বাজেটে হয় তার উল্টো, সরকার ব্যয় দেখে যে আগামী 5 বছরে আমি কোন খাতে কত টাকা খরচ করব, সেই ব্যয় দেখে সরকার আয় করার চেষ্টা করে। তাহলে এই 4টে পার্থক্য তোমরা কিন্তু মনে রাখবে। আরও যদি বেশি পার্থক্য দিতে পারো তোমরা আরও বেশি পার্থক্য দিলে ভালো হয়। পরীক্ষায় ন্যূনতম 4টে, যদি 4 নম্বরের পরে 4টে পার্থক্য তোমাদেরকে লিখতে হবে। তো আজকে আমরা এইগুলো আলোচনা করলাম। এর পরের দিন আমরা বিভিন্ন ধরনের কর, যেমন প্রগতিশীল কর, সমানুপাতিক কর, অধোগতিশীল কর, এইগুলো নিয়ে আলোচনা করব। পক্ষে বিপক্ষে যুক্তি, বাজেটের প্রকারভেদ আস্তে আস্তে আসবে। ঠিক আছে, তাই তোমরা চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।